নমস্কার। আমি এর আগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে নিয়ে একটি এপিসোড তৈরি করেছিলাম, পথভ্রষ্ট পাকিস্তান। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো আমাকে অনেকে অনুরোধ করলেন যে আমাদের যারা এই বাংলার আরও নিকটতর প্রতিবেশী, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে কিছু বলতে আমাদের আগ্রহী করে তুললেন। বললেন যে এই বিষয়ে আপনার স্বাধীন মতামত আমরা জানতে চাই। তা আমি খুব সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে ধর্মের ভিত্তিতে এবং সম্প্রদায়গত ব্যাপারে ভারত যখন বিভক্ত হয় তখন তার পূর্ব অংশটি পূর্ববঙ্গ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান রূপে পশ্চিম পাকিস্তানের সঙ্গে ঐক্যসূত্রে আবদ্ধ হয়। তো তাদের ইতিহাস এইটুকুই বলতে হবে যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে তাদের ধর্মীয় ঐক্য ছাড়া আর সাংস্কৃতিক বা অন্যান্য আত্মিক কোনো ঐক্য সে অর্থে ছিল না। কেননা পশ্চিম পাকিস্তান পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানকে তাদের একটা উপনিবেশ হিসেবেই বিবেচনা করেছিল। হয়তো পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ববঙ্গ সেটা পরিষ্কার করে প্রথমত বুঝতে পারেনি। তারা ভেবেছিল যে আমরা এতদিন ধরে ভারতবর্ষের অধীনস্থ যে শক্তির বিচারে আমরা ছিলাম, আমরা স্বতন্ত্র একটা পবিত্র ভূমিতে আমাদের নিজেদের অস্তিত্বকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করতে পারব। তাতে আমাদের সনাতনীদের প্রভাব তথা হিন্দুদের প্রভাব আমাদের উপর থাকবে না। আমরা স্বাধীন জাতিসত্তা নিয়ে, সাম্প্রদায়িক অবস্থান নিয়ে আমরা ধীরে ধীরে বিকশিত হয়ে উঠব। কিন্তু অচিরেই বোঝা গেল যে পশ্চিম পাকিস্তান পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানকে বাঁধতে চাইছে একটি কারণে, যে তারা কেবলমাত্র ধর্মীয় দিক থেকে এক, কিন্তু পূর্ব পাকিস্তান প্রকৃতপক্ষে প্রচুর সম্পদের অধিকারী। এই সম্পদের দিকেই পশ্চিম পাকিস্তানের মূলত লোভ ছিল। সেই কারণেই তারা পূর্ব পাকিস্তানকে তাদের একটি উপনিবেশ হিসেবেই দেখতে চেয়েছিল। এবং কিছুদিন পরেই তারা স্বাধীনতা প্রাপ্তির কিছুদিন পরেই তারা ঘোষণা করে যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের যে অখণ্ড ঐক্য রক্ষায় উর্দু হবে রাষ্ট্রভাষা। এইখান থেকেই বিরোধের সূত্রপাত হয় পশ্চিম পাকিস্তানের সঙ্গে এই পূর্ব পাকিস্তানের। এবং যারা মূলত প্রায় 90 থেকে 95% ছিল বাঙালি মুসলিম। বাঙালি মুসলিমের অস্মিতা ছিল তাদের ভাষা নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে। তারা সনাতনীদের শুরু থেকেই খুব একটা পছন্দ করতেন না, কেননা তারা মূর্তি পূজক এবং তারা গো এবং অন্যান্য যে দেবদেবী তার সেবক, এবং তারা তাদের জন্মমৃত্যু এবং বিবাহের যে সংস্কার সেগুলির নিরিখে সম্পূর্ণ স্বতন্ত্র জাতিসত্তার অধিকারী। তো সেই কারণেই তারা পশ্চিম পাকিস্তানের সঙ্গে একটা ঐক্য অনুভব করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে মানুষের ভাব প্রকাশের যে প্রধান অবলম্বন ভাষা, সেই ভাষাটিকে যখন কেড়ে নেওয়ার চেষ্টা হলো এবং জোর করে রাষ্ট্রভাষা উর্দু হিসেবে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে পূর্ব পাকিস্তানে চালাবার চেষ্টা হলো, তখন বিক্ষোভ ঘনীভূত হলো। এবং অচিরেই পশ্চিম পাকিস্তানের ধর্মীয় ঐক্য সত্ত্বেও পূর্ব পাকিস্তান নিজেদের স্বতন্ত্র জাতিসত্তা অনুভব করতে লাগলো। একটা কথা বলে রাখা ভালো যে সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, সেই শস্য শ্যামলা সবুজ যে বাংলা, সেই বাংলা কিন্তু মূলত এই পূর্ব বাংলা। কেননা সেখানে কম বেশি
52টি নদী রয়েছে। নদীমাতৃক বাংলা বলতে বাংলা ভূমিকেই আমরা বলি, এবং সেটা পূর্ববঙ্গ। আজকের যেটা রাঢ়বঙ্গ, সেই রাঢ়বঙ্গ তুলনায় ঊষর এবং উচ্চভূমি। তো সেই কারণেই বাঙালির যে ভাত এবং কাপড়, তা কিন্তু ওই পূর্ববঙ্গের মাটি থেকেই আসতো। এখানে প্রচুর ধান উৎপাদন হতো এবং প্রচুর পাট বা অন্যান্য ফসলের ক্ষেত ছিল, সহজেই সেখানে ফসল ফলতো। কিন্তু এরা স্বাধীন হয়েছিলেন যেহেতু হিন্দুদের সঙ্গে থাকবো না এই চিন্তা নিয়ে, ফলত তারা কিন্তু নিজেদের স্বতন্ত্র অস্মিতা বোধ, জাতিসত্তার বোধ নিয়ে তারা তৃতীয় বিকল্প হিসেবে গড়ে উঠতে চাইছিলেন। কেননা এটা তো সত্যি কথাই যে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, প্রচুর খনিজ সম্পদ এই পূর্ব বাংলার বুকে বিদ্যমান। আমরা জানি যে প্রচুর প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থ এই পূর্ব বাংলার মাটিতে সঞ্চিত আছে। একটা হিসেব থেকে জানা যায় প্রায় 25 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস তা ওই বাংলার মাটিতে সঞ্চিত আছে। অর্থাৎ সেই জ্বালানি আগামী 50 বছর পূর্ববঙ্গের জন্মদিন থেকে ফুরাবার মতো নয়। কাজেই এই সম্পদ মাটির তলায় এবং মাটির ওপরে প্রচুর প্রাকৃতিক সম্পদ তাদের বিরাট অস্মিতার সূচক ছিল। সেই কারণেই তারা পশ্চিম পাকিস্তানের এই যে শোষণ, বঞ্চনা এবং ভাষার নিপীড়নের বিরুদ্ধে 1952-তে প্রথম বিক্ষোভ করে এবং পরবর্তীকালে 1971-এ তাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। এই মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে যুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে প্রধানতম শরিক হিসেবে তাদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে নিমগ্ন হয়েছিল, তার মূল কারণ হয়তো দেখানো হয়েছিল যে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে ও বাংলা থেকে এপারে এসে আশ্রয় নিয়েছেন, জনবিন্যাস ক্রমশ বিপর্যস্ত হচ্ছে। এই কারণে ভারতের পক্ষে যুদ্ধে যোগ দেওয়াটা আবশ্যক হয়ে পড়েছিল। তো আমরা এই সূত্রে বলি যে সেই সময় প্রয়োজনের নিরিখে অধুনাতন বাংলাদেশ ভারতবর্ষের কাছ থেকে প্রভূত সাহায্য পেয়েছিল। সরকারি হিসেব মতো প্রায় 4000 ভারতীয় সেনা এবং 14000 ভারতীয় সেনার ফৌজ নিহত এবং আহত হয়েছিল। অর্থাৎ 4000 সেনা মুক্তিযুদ্ধের বাহিনীর সঙ্গে নিজেদের আত্মবলিদান দিয়েছিল এবং 14000 সেনা তারা এই লড়াইতে নিজেরা কম বেশি আহত হয়েছিল। বাংলাদেশের প্রভূত ক্ষতি সাধন হয়েছিল, নারী নিগ্রহ হয়েছিল, বা প্রচুর মানুষ তারা প্রাণ ভয়ে বাংলায় বা ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। বলা বাহুল্য এই মানুষগুলি কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তারা কিন্তু অধিকাংশই ফিরে যাননি। আমরা একটা কথা বলতে চাই যে ইতিহাস কিন্তু কাউকেই রেহাত করে না। যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো এবং ভারতবাসীরা মনে করেছিলেন যে যারা একদা দেশভাগের ফলে ভিটেবাটি হারিয়ে এই রুক্ষ মাটিতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, তারা হয়তো তাদের হারানো বাংলাকে ফিরে পাবেন। হয়তো সহজ হবে সেখানে গতায়াত, সহজ হবে সেখানে অবস্থান। আমাদের মিত্র দেশ হিসেবে এই নতুন দেশটি গড়ে উঠবে। সেই কারণে ভারতবর্ষ সর্বতোভাবে বাংলাদেশকে গড়ে উঠতে, পুনর্গঠিত হয়ে উঠতে, কারণ পাকিস্তানের আক্রমণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল
এবং প্রচুর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কাজেই এই বেদনাদায়ক অধ্যায়কে দ্রুত সারিয়ে তুলতে ভারতবর্ষ তথা এই বাংলার প্রচুর মানুষ তারা আবার নতুন করে সেই কবিগুরুর যে বাণী 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধীর সময় রচিত হয়েছিল, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, আবার নতুন করে উচ্চারিত হতে লাগলো। কিংবা নজরুল যে কথা বলেছিলেন, আমরা একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ, এই মন্ত্রের দ্বারা নবরূপে সঞ্জীবিত হয়ে উঠতে লাগলো। কিন্তু হা হতস্মি, ভারতবর্ষ এত সাহায্যের পরও যে বাংলাদেশ স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে গড়ে উঠল, কিছুদিনের মধ্যেই সেই দেশটি নিজেদের রাষ্ট্রধর্মকে ইসলাম বলে ঘোষণা করতে দ্বিধা করল না। একটা কথা বলতেই হয় যে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার প্রধানতম কাণ্ডারি রূপে চিহ্নিত হয়েছিলেন। তিনি 71 সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার মনে হিন্দু বিদ্বেষ কি একেবারে মুছে গিয়েছিল? কারণ 1946 সালে 16ই আগস্ট যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, যে দাঙ্গা হয়েছিল, তাতে হাসান শহীদ সুহরাওয়ার্দী, তখন বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, তার প্রধান সহযোগী ছিলেন এই শেখ মুজিবুর রহমান। পরবর্তীকালে তিনি তার আত্মজীবনীতে এ বিষয়ে অকপট স্বীকারোক্তি রেখেছিলেন যে একদা তিনি সুহরাওয়ার্দীর সঙ্গী হিসেবে দি গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে প্রায় 15,000 মানুষ, তারা হিন্দু হতে পারে, তারা মুসলিম হতে পারে, এক রক্তক্ষয়ী দাঙ্গার মাধ্যমে, ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে তাদের স্বাধীনতা অর্জন করবার চেষ্টা করেছিল। কিন্তু এটা ছিল একটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। কেননা মুসলিম লীগের সেই ডাইরেক্ট অ্যাকশনের যে ডাক ছিল, যে লড়কে লেঙ্গে পাকিস্তান, এই যে ডাকে অহিন্দু মুসলিম সম্প্রদায়, তারা বাঙালি হতে পারেন, তারা পাঞ্জাবি হতে পারেন, তারা যখন একীভূত হয়েছিলেন তখনও তারা ভাবেননি যে এই যে বিভাজন, এই যে সাংস্কৃতিক বিচ্ছেদ সাধন, এটি কিন্তু ইতিহাসকেই অস্বীকার করার এক প্রয়াস। কেননা 1203 খ্রিস্টাব্দে যখন সেন রাজাদের পতন হলো, সেই সময়কাল থেকে একেবারে পলাশীর যুদ্ধ পর্যন্ত মুসলিম শাসনের অধীনেই বাংলা থেকে এসেছে এবং মোটামুটি একটা সহাবস্থান হিন্দু এবং মুসলিমদের মধ্যে ছিল। কিন্তু 1905 সালে যখন বঙ্গভঙ্গ প্রস্তাব করা হয়, সচেতনভাবে ইংরেজ যখন চায় যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে একটা সুস্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়ে এই দেশটাকে আরো বেশি লুণ্ঠন এবং শোষণ করা সহজ হবে, এরা পরস্পর নিজেরা হানাহানি মারামারি করে শেষ হবে, আর আমরা আমাদের লুটপাট অবাধে চালিয়ে যেতে পারবো। সেই সময় সত্যি কথা বলতে কি, যে মুসলিম যে সত্তা, তা কিন্তু একটি সত্যকে স্থিরীকৃত করে নিয়েছিল যে দেশ যদি কোনোদিন স্বাধীন হয় তাহলে আমরা হয়তো এই হিন্দুদের অধীনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই গণ্য হব এবং আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবো না। কেননা আমাদের ইতিহাস বলছে যে সেই সময় মূলত কংগ্রেস বা পরবর্তীকালে নেতাজির আজাদ হিন্দ ফৌজ, এদের যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাকে মুসলিম লীগ বা অন্যান্য যে সাম্প্রদায়িক মুসলিম দল তারা ঠিক ভরসা রাখতে পারেননি। যে কারণে তারা কিন্তু সেই সময় থেকেই ভেবেছিলেন, যখন বঙ্গভঙ্গ রহিত হলো, সেই সময় থেকেই ভেবেছিলেন যে তাদের নৈতিক এবং আত্মিক পরাজয় সাধিত হলো। তো এই বিদ্বেষ কিন্তু তারা মনের মধ্যে রেখে দিয়েছিলেন
এবং 1971 সালে ভারতবর্ষের এবংবিধ সহায়তা এবং তাদের যে অকৃপণভাবে সেবা সাহচর্য দিয়ে স্বাধীনতার আন্দোলনকে সফলকাম করে তোলা, সমস্ত রকমভাবে তার স্মৃতি কিন্তু অচিরেই মিলিয়ে যেতে বেশি দেরি হলো না। শেখ মুজিব খুন হয়ে গেলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে আমরা দেখেছি যে নানা সাম্প্রদায়িক দল, কখনো বিএনপি বা অন্যান্য যে রাষ্ট্রনৈতিক ক্ষমতাধারী দলেরা, তাদের প্রধান টার্গেট ছিল যে এখান থেকে, এই মাটি থেকে হিন্দুদের বা সনাতনীদের বিতাড়ন করতে হবে। কেননা এ দেশ স্বাধীন বাংলাদেশ বটে, কিন্তু তা বাঙালিদের জন্য নয়, তা বাংলাদেশীদের জন্য। এই যে স্বতন্ত্র বাংলাদেশী জাতিসত্তা, এটি কিন্তু মুক্তিযুদ্ধের অনেক পরবর্তীকালের চিন্তা এবং বেগম খালেদা জিয়া, বিএনপি নেত্রী, তিনি এই মতবাদকে জোরপূর্বক মানুষের মনে গেঁথে দিতে, তৎকালীন বাংলার মনে গেঁথে দিতে সমর্থ হয়েছিলেন। কাজেই বিদ্বেষ ছিল, সেই 1905 থেকে যে বিদ্বেষ বহ্নি মুসলিম জনগণের চিত্তে ছিল, তা হয়তো কিছু শিক্ষা, সংস্কার এবং হিন্দুদের সহিষ্ণুতার কারণে কিছুটা ঢাকা পড়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে স্বাধীন জনগণ মনে করলো যে এই হিন্দু সম্প্রদায় ছিল প্রকৃতপক্ষে জমিদার, আর আমরা ছিলাম তাদের সেবক মাত্র। কাজেই এই হিন্দুদের বিতাড়ন না করা পর্যন্ত আমরা বাংলাদেশিরা স্বাধীন হতে পারবো না। সেই কারণেই স্বাধীনতার সময়কালে, যেখানে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 23%, আজকে নিধন এবং নিগ্রহের মাধ্যমে হিন্দু জনসংখ্যা কমতে 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 মাত্র 7% এসে ঠেকেছে এবং তাদেরকেও অত্যন্ত ভয়ে ভয়ে দিনাতিপাত করতে হচ্ছে। বিশেষ করে এই 5ই আগস্ট যখন একটা গণ অভ্যুত্থান হয় এবং শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ত্যাগ করে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়, সেদিন থেকেই বাংলাদেশের অলিতে গলিতে পথে প্রান্তরে একটি স্লোগানই গুঞ্জরিত হয়েছে, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কাজে এই যে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি, সেদিকে আমরা চোখ বন্ধ করে আছি। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? নানাভাবে, নানান রকমভাবে উপদ্রব অধুনাতন বাংলাদেশ চালিয়ে যাচ্ছে। এটা যে মুজিবের আমলে বা হাসিনার আমলে ছিল না তা নয়। গঙ্গার পানি নিয়ে বিরোধ যেদিন থেকে ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে, সেদিন থেকেই এটা তাদের কাছে একটি মূল লড়াইয়ের লক্ষ্যস্থল ছিল যে শুখা মরশুমে আমরা গঙ্গার অধিক পানি পদ্মার বুকে বইয়ে দিতে হবে। কিন্তু এই যে গঙ্গা পদ্মা চুক্তি তৈরি হলো, তার ফলশ্রুতিতে বড় ভাই ভারতবর্ষ ত্যাগ করতে করতে এমন পর্যায়ে গেল যে অধুনাতন কলকাতা বন্দর আজকে একটা ইতিহাস মাত্র। কলকাতা বন্দরে আর কোনো জাহাজ ঢোকে না, ঢুকতে পারে না। কেননা এখানকার নাব্যতা খুবই কম। উৎসমুখে যে জলপ্রবাহ অনেকটাই কমে গিয়েছে, এটা বাংলাদেশের এবং ভারতবর্ষের যৌথ নদী কমিশন স্বীকার করলেও জনগণকে এই কথাই বোঝানো হয়েছে যে ভারতবর্ষের সাম্রাজ্যবাদী নীতি বাংলাদেশকে শুকিয়ে মারার চক্রান্ত করছে। পদ্মার জল বা অন্যান্য নদ নদীর জল ক্রমশ ক্ষীণতোয়া হয়ে যাচ্ছে ভারতবর্ষের আগ্রাসী নীতির কারণে। এটা যে কত বড় সাম্প্রদায়িক বিভেদমূলক উক্তি তা ভাষায় বলে বোঝানো যাবে না। শুধু গঙ্গার পানি নিয়ে নয়, তিস্তার পানি নিয়েও এই বিরোধ চরমে উঠেছে। একটা কথা বলে রাখা ভালো যে আজকে বাংলাদেশের জিডিপি
স্বাধীন ভারতবর্ষের থেকেও বেশি। এবং এটা সত্যি কথাই যে বাংলাদেশ একটি লক্ষ্য নিয়েই এই গণ অভ্যুত্থানে নেমেছে যে এ দেশ শুধু মুসলিমদের জন্যে, বাংলাদেশিদের জন্য, সনাতনীরা এখানে যদি পোকামাকড়ের মতো বাস করতে পারে তবেই তারা এখানে কোনো রকম দাসানুদাস হয়ে থাকতে পারে, অথবা তারা চলে যাক ওই কাঁটাতারের ওপারে। একটা কথা আমরা দৃষ্টান্ত সহযোগে বলতে চাই যে কি ভয়ঙ্কর রকমের শত্রুতা ইদানিংকালে চলছে বাংলাদেশের সঙ্গে আমাদের বাংলার। সেটা যদি আমরা নিজেরা গিয়ে প্রত্যক্ষ করি তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ থেকে বয়ে আসা নদী, যে নদী একটি আন্তর্জাতিক নদী, নদী কখনো কারো দেশের নিজস্ব সম্পদ হতে পারে না। সম্প্রতি ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে বিরোধের সূত্রে সিন্ধুর জল আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আন্তর্জাতিক নদী কমিশন বলে দিয়েছে যে না, এভাবে ভারতবর্ষ সিন্ধুর জল একতরফাভাবে আটকাতে পারে না, যেহেতু সিন্ধু নদীর জলপ্রবাহের সিংহভাগই পাকিস্তানের প্রাপ্য, সেই মর্মেই সিন্ধু জল চুক্তি আছে। অতএব খুব বেশি দিন কিন্তু সিন্ধুর জল আটকে রাখা সম্ভব হয়নি। কিন্তু একটা কথা ভেবে দেখা দরকার যে শুকনো মরশুমে 40,000 কিউসেক জল দিতে গিয়ে আজ গঙ্গার স্রোত বা নাব্যতা একেবারে শূন্যে এসে ঠেকেছে, জায়গায় জায়গায় চড়া দেখা দিচ্ছে। এরও সমাধান ছিল। আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞরা বলেছিলেন যে গঙ্গার এই প্রবাহ, অবিভক্ত গঙ্গা অর্থাৎ ফারাক্কার উজানে যদি জলপ্রবাহ বাড়ানো যায়, 12 মাস যে জল অতিরিক্ত ব্রহ্মপুত্রে সঞ্চিত আছে তা যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে দিয়ে কেটে এনে গঙ্গায় একটা সুয়েজ ক্যানেলের মতো বা ফিডার লাইনের মতো করে যুক্ত করে দেওয়া যায়, তবে ভারত এবং বাংলাদেশ উভয়ই উপকৃত হয় এবং উজানি আসামে ব্রহ্মপুত্রের বন্যা অনেক অংশেই নিরুদ্ধ হতে পারে। একটা কথা বলে রাখা ভালো যে এই ব্রহ্মপুত্র সুদূর মানস সরোবর থেকে সৃষ্টি হয়েছে, আর অধিকৃত তিব্বতে চীন এই ব্রহ্মপুত্রের মধ্যে বাঁধ দিয়ে সাংপো বাঁধ, ব্রহ্মপুত্র নদের উপর সাংপো বাঁধ গড়েছে। ভারতবর্ষের শত সহস্র প্রতিবাদ, আন্তর্জাতিক নদী কমিশনের কাছে সহস্র নালিশ, চীন কিন্তু উপেক্ষা করেছে। তৎসত্ত্বেও বলতে হয় ভাগীরথীতে জলপ্রবাহ বৃদ্ধির জন্য ওই ব্রহ্মপুত্রের ভরা মরশুমে, ভরা বর্ষার বাড়তি জল যদি বাংলাদেশের ভূখণ্ড হয়ে গঙ্গার বুকে এনে ফেলা যায় এবং বিভক্ত গঙ্গা, পদ্মা এবং হুগলি নদীতে স্রোতের পরিমাণ এবং জলের গভীরতা অবশ্যই বাড়বে। কিন্তু বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশিরা, তারা ভারতবর্ষকে তাদের পৃথিবীর 1 নম্বর শত্রু বলে মনে করে। সেই কারণে এই খাল খননের অনুমতি দেওয়া হয়নি এবং তারা মনে করেছে যে এতে তাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। অথচ ভারতবর্ষ থেকে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের 12 আনা ভূখণ্ড অন্ধকার হয়ে যাবে। গোড্ডাতে যে ঝাড়খণ্ডের গোড্ডায় যে 1600 মেগাওয়াট আদানির বিদ্যুৎ প্রকল্প গড়া হয়েছে তার সমস্তটাই বাংলাদেশকে সরবরাহ করা হয় এবং সেই টাকা বাংলাদেশের কাছ থেকে পেতে প্রচুর বিলম্ব হয়। যদিও বাংলাদেশের জিডিপি আমাদের থেকে বেশি, কিন্তু তথাপি তারা মনে করে যে ভারতীয় বণিক সম্প্রদায়কে আমরা টাকা দিতে খানিকটা বিলম্ব করলে আমাদের খানিকটা আর্থিক তৃপ্তি ঘটে। কাজেই এই যে প্রতিবেশী রাষ্ট্র কিভাবে আমাদের সঙ্গে বৈরিতা করে চলেছে, আমরা অন্ধ হয়ে এই প্রলয়কে সহ্য করে যাচ্ছি। একটি ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। এই আমাদের নদিয়া জেলার অন্যতম প্রধান একটি নদী চূর্ণী নদী, বাংলাদেশের পদ্মা নদী থেকে হুগলি নদীতে বা ভাগীরথীতে সেটি এসে পড়েছে এবং ইতিহাস বলছে এই নদীপথে বাংলাদেশ থেকে
রানাঘাটের তৎকালীন জেলা শাসক নবীন চন্দ্রের সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ এসে সাক্ষাৎ করতেন। এই পথে নৌ পরিবহন হতো। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই জলপ্রবাহকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে মাথাভাঙা নদী ভারতবর্ষের বুকে এসে দুটি স্বতন্ত্র নদী খাতে প্রবহমান ছিল, একটি চূর্ণী, অন্যটি ইছামতি। ইছামতি উত্তর 24 পরগনা হয়ে হিঙ্গলগঞ্জ হয়ে সোজা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেটিও জলাভাবে ধুঁকছে। কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়েছে চূর্ণী নদীতে। এই চূর্ণী নিয়ে বহু মানুষ বহুভাবে আন্দোলন করেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলার যারা নেতৃস্থানীয় পদে রয়েছেন তারা এই নিয়ে একটি কথাও সেভাবে বলেননি। বস্তুতপক্ষে দর্শনার, বাংলাদেশের দর্শনার কেরুয়ান কোম্পানির যে এশিয়ার বৃহত্তম চিনি কল, সেই চিনি কলের রাসায়নিক বর্জ্য এই মাথাভাঙা তথা চূর্ণী নদীতে ফেলা হচ্ছে, এবং ফলে চূর্ণীতে এখন শুধু রাসায়নিক স্রোত বইছে। আপনারা সংযোজিত চিত্রে দেখে নিন যে চূর্ণীতে এখন আর কোনো মাছ নেই, নাব্যতা তো দূরস্থান, আছে শুধু কালো পিচ এবং আলকাত্রার মতো রাসায়নিক দ্রব্য সমন্বিত দুর্গন্ধযুক্ত জল। সেই জল গিয়ে মিশছে ভাগীরথীতে। চূর্ণীর প্রবাহ তো রুদ্ধ হয়েইছে, কিন্তু যে আবর্জনাগুলি ভারতবর্ষের বুক চিরে ওই ভাগীরথী নদীতে যাচ্ছে, নদিয়া জেলার প্রায় 27-28 কিলোমিটার পথ অতিক্রম করে, তার জন্য আজ পর্যন্ত বাংলাদেশকে কিন্তু আমরা কোনোভাবে সংযত করতে পারিনি। তাদের বাংলাদেশি অস্মিতা বাঙালিদের নিধনযজ্ঞে তথা হিন্দুদের এবং ভারতবাসীদের, যেটা হিন্দু প্রধান দেশ, তাদের সঙ্গে শত্রুতা বা বৈরিতা করার এর থেকে ভালো মাধ্যম বোধহয় আর কিছু হতে পারে না। এরকম বহুভাবে তারা ভারতবর্ষের সঙ্গে বিরোধিতা করে চলেছেন। আরেকটি বিষয় হলো বাংলাদেশ থেকে পুশ ফরওয়ার্ড, এই পুশ ফরওয়ার্ড নীতিতে তারা শয়ে শয়ে রোহিঙ্গা যারা তৎকালীন বর্মা মুলুক বা মায়ানমার থেকে এসে বাংলাদেশে নানান আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল, তাদের পর্যায়ক্রমে ঠেলে 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 ভারতবর্ষের নানা স্থানে ছড়িয়ে দেওয়ার এক সুপরিকল্পিত চক্রান্ত এই বাংলাদেশ করে যাচ্ছে প্রায় 20-25 বছর ধরে। ভারতবর্ষ সবকিছু দেখেও নীরব, কেননা সস্তা শ্রমিক ভারতবর্ষের উন্নয়নে শরিক হচ্ছে, এটাই হয়তো আত্মপ্রসাদ আছে, কিন্তু এরা এই শ্রমের বিনিময়ে ভারতবর্ষ বিরোধী নানান অঘটনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। কারণ শ্রম দিয়ে যে পয়সা উপার্জন করা যায় তার থেকে সন্ত্রাস বা অন্যান্য ক্রিমিনাল মোটিভে রোজগার অনেক বেশি হয়। এই রোহিঙ্গারা বা বাংলাদেশ থেকে আগত ক্রিমিনাল সেট অফ মাইন্ড পিপল, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গকে একটি সফট করিডর হিসেবে ব্যবহার করে চলেছে। অনেকে হয়তো বলবেন বিএসএফ আছে, বিডিআর আছে। আসলে যে 4000 কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে, 4500 কিলোমিটারের মধ্যে 4000 কিলোমিটারে হয়তো কাঁটাতারের বেড়া দেওয়া গেছে, কিন্তু তাও সব জায়গায় নয়। নদীর বুকে কোনো কাঁটাতারের বেড়া নেই এবং সেই নদীতে হাঁটু জলও থাকে না। প্রত্যেকটি মানুষের পেছনে তো বিএসএফ লাগিয়ে দেওয়া সম্ভব নয়, যেখানে বিডিআর এইসব দরিদ্র হাঘরে হাবাতে মানুষদের ভারতবর্ষে ঠেলে দিচ্ছে এবং এখানে এসে এই সমস্ত মানুষেরা ভিড়ে মিশে গিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে নিয়ে এদেশের জনগণ হয়ে এখানে নানান রকম অসামাজিক ও সন্ত্রাসমূলক কাজে লিপ্ত হচ্ছে। যখন ভোট দান করা হয় তখন এই সমস্ত অনুপ্রবেশকারীরা অবাধে ভোট লুণ্ঠন করেন, কেননা এদের হারাবার কিছু নেই। এরা বোম পিস্তলকে
ভয় করে না, কারণ সন্ত্রাসবাদের মধ্যে দিয়েই এদের সৃষ্টি এবং সন্ত্রাসবাদকে পরিবর্তিত করাই এদের লক্ষ্য। তো আমরা কাশ্মীরে যে বিপদ দেখি, সে বিপদ পাকিস্তানের ঘোষিত বিপদ। ভারতবর্ষের বিরুদ্ধে কাশ্মীরকে স্বাধীন করার যে ডাক, সে ডাক আজকের নয়, 1947 সাল থেকেই সেই লক্ষ্য এবং সেই ডাক নিয়ে পাকিস্তান তাদের সমরসজ্জা করে চলেছে এবং পরমাণু অস্ত্রে নিজেদের সজ্জিত করে চলেছে যে আমরা যেভাবে হোক কাশ্মীরকে দখল করে সেখানকার জনবিন্যাস আমরা পাল্টে দেব। এবং 1946 সালের যে জেনোসাইড হয়েছিল, সেখানেও লক্ষ্য ছিল যে কলকাতা, যা তৎকালীন ভারতের রাজধানী, সেটা যদি পাকিস্তানের সঙ্গে সংযোজিত করে নেওয়া যায়, তাহলে বাংলাদেশ পরবর্তীকালে যা সৃষ্টি হতে যাচ্ছে তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠবে এবং সনাতনীরা তথা ভারতবাসীরা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে। কাজে এই পরিকল্পনা কিন্তু দীর্ঘকালীন, আমি তো আগেই উল্লেখ করেছি 1905 সাল থেকে সেই লক্ষ্য চলছে। হয়তো বাংলাদেশ পরমাণু অস্ত্র নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করবে না, কিন্তু তাদের আক্রমণ চোরাগোপ্তা, তাদের আক্রমণ জলপথে, স্থলপথে। তারা হাজারে হাজারে হিন্দু মানুষ বা হিন্দুদের একেবারে দরিদ্রতর সম্প্রদায় যারা, তাদের ঠেলে ঠেলে পুশ ফরওয়ার্ড করে ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে চলেছে। এবং এই সমস্ত মানুষেরা সমস্ত রকমভাবে ভারতবর্ষ তথা বাংলার অখণ্ডতাকে চূর্ণ বিচূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অবাংলাভাষী মুসলিমরা পুরো বাংলায়, পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়েছে। তারা এটাকে জায়গায় জায়গায় মিনি পাকিস্তান তৈরি করেছে এবং এটা সত্যি কথাই কেন্দ্রীয় সরকারের খানিকটা ঔদাসীন্যে এবং শৈথিল্যে এই শক্তির বাড় বৃদ্ধি হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং সব থেকে দুঃখের কথা, আমাদের এই বাংলার, পশ্চিম বাংলার, খণ্ডিত বাংলার যারা ছিন্নমূল মানুষ, এদেশে এসে যারা কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিন্তু সব কিছু দেখেছেন এবং সম্ভবত উপভোগ করেছেন। তারা কিন্তু একবারও ভাবেননি এই বাংলাদেশিরা যারা বাঙালি নয় অথচ বাংলা ভাষায় কথা বলে বা মিশ্র উর্দু ভাষায় কথা বলে, তারা কিন্তু ভারতবর্ষে ঢুকছে শুধু আশ্রয় নেওয়ার জন্য নয়, ভারতবর্ষকে চূর্ণ বিচূর্ণ করার জন্যে এবং এই বাংলাকে বিশেষত একেবারে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যাতে চুরমার করে দেওয়া যায়, এই পরিকল্পনা চলছে। এবং যারা নীরবে সেটা লক্ষ্য করছেন এই ভেবে যে ও তো পাশের বাড়িতে ঘটছে, ও তো পাশের পাড়ায় ঘটছে, আমার বাড়িতে তো এখনো পর্যন্ত কোনো আঁচ এসে পড়েনি, অতএব আমরা একই বৃন্তে দুটি কুসুম। আমরা বাংলাদেশে যখন যাই, সভা সেমিনারে যখন যাই, তখন আমাদের কি আতিথেয়তা, কত রকম মাছ মাংস মিষ্টি খাওয়ানো, তারা তাতেই আপ্লুত হন, ভুলে যান যে ভারতবর্ষের জনবিন্যাসকে এই বাংলাদেশিরাই ক্রমশ পাল্টে দিচ্ছেন। তাদেরকে বৈরী ভাবতে এইসব তথাকথিত বুদ্ধিজীবী, তাদের দ্বিধা জাগে। তারা মনে করেন এরা বাংলা ভাষায় কথা বলছে, অতএব এরা আমাদেরই ভাই, আমাদেরই সগোত্র। না, এদের স্বতন্ত্র জাতিসত্তা, এরা স্বতন্ত্র বাঙালি, এরা বাংলাদেশের বাংলাদেশি বাঙালি। তারা বাঙালি নন, তারা বাংলাদেশি। এই স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে তারা ক্রমশ ভারতবর্ষ তথা এই বাংলার ক্ষতি সাধন করে চলেছেন এবং তাতে তাদের গভীর আত্মপ্রসাদ। কেননা এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলার মধ্যেই তাদের মুসলিমি জেহাদ বা তাদের
যে স্বতন্ত্র জাতিসত্তা, মুসলিম বাংলাদেশি জাতিসত্তা তা বিকশিত হয়ে উঠছে। আমরা একটা কথাই বলবো যে এখনো হয়তো সময় আছে। দি গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা হয়তো ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি নোয়াখালী দাঙ্গার কথা, কিন্তু ভুললে চলবে না যে আমাদের সমস্ত রকম ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কৌশলে স্বাধীন বাংলাদেশ গড়ে নেওয়া হয়েছিল, যাতে এখানে বাংলাদেশ একটি অখণ্ড পশ্চিমবাংলার কিয়দংশ নিয়ে গড়ে উঠতে পারে এবং তার সঙ্গে সেভেন সিস্টার্স, ওই আসাম সন্নিহিত যে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলি, সেগুলিকে সংযোজিত করে নেওয়ার এক দূরভিসন্ধি নিয়ে তারা কিন্তু নিত্য জাগরুক রয়েছেন। আর আমরা যারা এখানকার বুদ্ধিজীবী, যারা এখানকার মেধা, যারা এখানকার প্রতিষ্ঠিত বাঙালি, যারা আমাদের বাঙালি অস্মিতার সুযোগ, যারা পুজোয় ঢাক বাজান, যারা ঈদের মিল্লাতে যান, যারা মনে করেন যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, তারা কিন্তু এখনো পর্যন্ত এই জেগে যে নিদ্রার বান করছেন তার ফল কিন্তু অতীব মারাত্মক হতে চলেছে। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।